সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে গোপালগঞ্জ এই মুহূর্তে অনেক উত্তপ্ত, বা গোপালগঞ্জে কিছুদিন আগে কিছু ঘটনা ঘটে গেছে। এই প্রেক্ষিতে বাইরের অনেকেই আছেন, আমাদের বন্ধু বান্ধবরা হয়তো মনে করেন যে গোপালগঞ্জে কি না কি হয়ে যাচ্ছে এবং গোপালগঞ্জের মানুষ হয়তো খুব কষ্টে আছে, গোপালগঞ্জে মানুষ হয়তো রাত্রে ঘুমায় না। আজকে আপনাদের দেখাবো, গোপালগঞ্জ শহর ঘুরে দেখাবো আমি, যে গোপালগঞ্জের মানুষ আসলে কেমন আছে, এখানকার জীবনযাত্রা কি আদৌ স্বাভাবিক আছে কি নাই। এই জিনিসটাই আপনাদের দেখানোর জন্য আজকে আমরা গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ঘুরবো। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে। আমরা শুরু করব এবং সার্কিট হাউস থেকে পুরো গোপালগঞ্জ শহরটা আমরা আপনারা একসাথে ঘুরে দেখব। চলুন তবে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখন আমরা সার্কিট হাউস থেকে মোটরসাইকেল যোগে রওনা দিচ্ছি গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে। এই জায়গাটা ফাঁকা জায়গা, মানে শহরে ঢোকার যে মূল রাস্তা, সেই রাস্তাটা। আমাদের লোক সমাগম এখনো শুরু হয়নি। আমাদের বাম সাইডে সার্কিট হাউস। সামনে দেখা যাচ্ছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। নতুন গড়ে উঠছে স্কুলটি। এটাই মূলত আমাদের ডিসি অফিস কর্তৃক নিয়ন্ত্রিত। আশা করা যায় যে এখানকার লেখাপড়ার মান অন্যান্য স্কুলগুলোর থেকে তুলনামূলক ভালো হবে। আমরা এখন মূল শহরের দিকে যাচ্ছি। সামনে যে মোড়টা, এই মোড়টা মূলত হাসপাতাল মোড়। এখানে যে আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেই সাথে মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, এই ডানের রোড দিয়ে। তো এমনিতেই দুপুরবেলা লোকজনের জনসমাগম একটু কম থাকে স্বাভাবিকভাবেই। স্কুল কলেজের গুলো অনেকই ছুটি হয়ে গেছে। সেই সাথে সরকারি দপ্তরগুলো অনেক সময় লাঞ্চের ব্রেক থাকে, এই জন্য মানুষের সমাগম কিছুটা হলেও কম থাকে এই সময়টায়। গোপালগঞ্জ শহর ছোট্ট একটি শহর, মূলত লঞ্চঘাট কেন্দ্রিক বাজার বা দোকানপাটগুলো গড়ে উঠেছে, আর বাকি জায়গা মোটামুটি ফাঁকা। জোড়া ব্রিজ, পাশেই নবনির্মিত মার্কেট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে উপজেলা সদরের কার্যালয়, সে সদরটা এই মার্কেটে অবস্থিত। মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু স্বাভাবিক দিনের মতোই আজকেও এখানে সব কিছু নির্বিঘ্নেই চলাচল করছে। আর যে জন্য আজকের এই মানে ভিডিওটি করছিলাম, যে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সময় বন্ধুবান্ধবরা ফোন দেয় যে গোপালগঞ্জের কী অবস্থা। বিশেষ করে এনসিপির সভায় যে হামলা হয়েছিল, তারপর থেকে এখানে নিরাপত্তা রক্ষী বাহিনীর বাড়তি নজরদারি আছে। তো বাইরের লোকেরা মনে করে যে এখানে মনে হয় খুব বড় কোনো ঝুট ঝামেলা সবসময় হতে থাকে, ধর পাকড় বা এরকম কিছু। তো শহরের ভিতর দিয়ে ঘুরলে বোঝা যায় যে আসলে বাইরে যারা আছেন বন্ধুরা, তাদের যে ধারণা বা তাদের যে কথাটা, যে হয়তো গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ, সেরকম আসলে ঘটনা এখানে নাই। এখানে জীবনযাত্রা মোটামুটি সকলেরই স্বাভাবিক প্রায়। সামনে যে আমাদের পৌরসভার অফিস আমাদের বামে, আর ডান সাইডে ডিসি অফিস। আর এর ঠিক সামনেই হচ্ছে সেই স্থানটা যে স্থানে
এনসিপির জনসভায় হামলাটি ঘটেছিল। যদি দেখানো সম্ভব হয় সামনের গেট দিয়ে দেখাবো যে আসলে এখন অবশ্য এখানে ওই হামলার কোনো রেশ নাই। এটা হচ্ছে সেই জায়গা, পৌর মুক্ত মঞ্চ, যেখানে এনসিপির সেই সমাবেশটি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মঞ্চ, আর এই মঞ্চে মানে সেই হামলার কোনো রেশ আপাতত এখানে নাই। ঠিক গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রেই এই মঞ্চটি অবস্থিত। সামনে শহীদ মিনার আর জেলা দায়রা জজ যে আদালত, সেই আদালত। এনসিপির সমাবেশে যে গ্যাঞ্জামগুলো হয়েছিল তার পুরোটাই এই স্থান থেকে শুরু করে এই রোড কেন্দ্রিকই সব কিছু হয়েছিল। এটা হচ্ছে একদম গোপালগঞ্জ শহরের আমাদের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রটা, অর্থাৎ লঞ্চঘাট বলি আমরা, বা চৌরঙ্গি বলে অনেকে। এখানেও অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মকাণ্ড, মানুষের যে জীবনযাত্রা, স্বাভাবিক যে কর্মকাণ্ড, সেগুলো ঘটছে। যাই হোক, আমরা একটু ডানে যাব, মূল শহরের ভিতরে ঢুকবো, মার্কেটে, যে আসলে কিভাবে এখানে স্বাভাবিক জীবনযাপন ঘটছে আর কি। বাইরের লোকেরা যেটা মনে করে যে এখানে যে ঘটনাগুলো ঘটছে, মানে হয়তো মানুষজন খুব কষ্টে আছে, বা এখানে হয়তো সারাক্ষণই হয়তো পুলিশ বা আর্মি সব সময় এখানে মজুদ থাকে। বিষয়টা সেরকম না। এখনো পর্যন্ত রাস্তায় আসার পথে কিন্তু কোথাও আমরা কোনো আর্মির গাড়ি বা আর্মি বা পুলিশ দেখিনি। ওকে, চিরচেনা আমাদের চৌরঙ্গি, যেখানে মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে জীবনযাত্রা আমাদের যেরকম অন্যান্য দিনের মতো থাকে, বা এই ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার আগে যেরকম ছিল অনেকটা সেরকমই আছে, কোনো পরিবর্তন নাই। রিক্সা, মানুষজন চলাচল আগে যেভাবে ছিল সেরকমই আছে। দোকানপাট সমস্ত স্বাভাবিক। মানুষের যারা শহরে ব্যবসা বাণিজ্য করেন তারাও স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে যাচ্ছে। আমরা এই শহরের ভিতরের এই রোডটি দিয়ে আমরা যে আমাদের যে প্রধান সড়ক বা হাইওয়ে, সেই হাইওয়েতে উঠতে পারবো। মোটামুটি একটুখানি আপনাদের একটু স্ন্যাপশট দেখানো, যে আসলে বাইরের লোকেরা যেভাবে মনে করে সেরকম না, বরং বাংলাদেশের অনেক জায়গা থেকে আমরা যারা গোপালগঞ্জে বাইরে থেকে এসে চাকরি করি, বা গোপালগঞ্জের লোক অনেক ভালো আছি। যারা বাইরে আছে আসলে গোপালগঞ্জ আসার সময় মনে হয় এমন একটা ভাব করে যে এখানে হয়তো যুদ্ধ হচ্ছে, এখানে যাব, কী নিরাপত্তা থাকবে, বা হয়তো খুব বড় কোনো বিপদে পড়বে, এ ধরনের অনেক চিন্তাভাবনা নিয়ে অনেকে আসেন। ইভেন ঢাকা থেকে রওনা দেওয়ার সময় এখনও অনেক বন্ধুবান্ধব ফোন দেন যে বন্ধু এখানে কি গোপালগঞ্জ কি ঠিক আছে, গোপালগঞ্জে একটু যাওয়া দরকার, কিংবা গোপালগঞ্জের উপর দিয়ে একটু যাওয়া দরকার, কোনো সমস্যা হবে কি না। তাদের মোটামুটি এনশিওর করতে চায় যে এরকম কোনো সমস্যা গোপালগঞ্জে নাই। চিরচেনা শহরের চিত্র, রাস্তার পাশেই ময়লা আবর্জনা জমা করে রেখে দিছে। বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন চিত্রটি চোখে পড়ে। আসলে নাগরিক যে সুবিধা, এই ময়লা আবর্জনা, জলাবদ্ধতা, রাস্তাঘাটের যে ভঙ্গুর অবস্থা, এগুলো
প্রায় সব জায়গায় কমন, গোপালগঞ্জে তার ব্যতিক্রম নয়। তবে বিগত দিনগুলোতে বিশেষ করে 15 বছরে এই অঞ্চলে প্রচুর অবকাঠামো গড়ে উঠেছে, রাস্তাঘাটের উন্নয়ন যথেষ্ট ঘটেছিল। আর অনেক সুউচ্চ যে সরকারি ভবন, এটা আমাদের থানা। অনেকে মাঝখানে অবশ্য একটা ভিডিও বেরিয়েছিল, খুব ভাইরাল হয়েছিল, যে গোপালগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আসলে এটি সম্পূর্ণ গুজব ছিল, এরকম কোনো ঘটনা গোপালগঞ্জে ঘটেনি। বিশেষ করে এনসিপি সভার হামলার পরের দিন এরকম একটা ভিডিও প্রায় লাখ লাখ বার ভিউ হয়ে গিয়েছিল। আসলে এই মুহূর্তে পুরো বাংলাদেশের মানুষেরই, বিশেষ করে এনসিপির সভার হামলার পরে যে ন্যাক্কারজনক হামলাটি হয়েছিল, সেই হামলার পরে অনেকেই এই গোপালগঞ্জ নিয়ে অনেকে চিন্তিত। আসলে যদিও যে সকল আসামিরা লিস্টেড আসামি আছেন ওই সকল মামলায়, তাদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়, গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে, যারা সে সময় হামলা চালিয়েছিলেন। এটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই সকল যারা আইন হাতে তুলে নিয়ে সেদিন ঝামেলা করেছিলেন তাদের ব্যাপারে সোচ্চার। তবে দু একটা অভিযোগও আছে অনেকের, যে হয়তো নির্দোষ, কিন্তু তারপরও তাকে ধরা হচ্ছে। যদিও যারা নির্দোষ দাবি করছেন তারা কতটুকু নির্দোষ সেটা নিয়েও অনেকের প্রশ্ন আছে। তবে এইসব এলাকায় আসলে দেখা যায় যে যে আওয়ামী লীগ সরকার, এই সরকারের যারা নেতাকর্মীরা আছেন সবাই আন্ডারগ্রাউন্ডে। এদের কাউকেই জেলা উপজেলার কোথাও দেখা যায় না। অনেকে দেশের বাইরে আছেন, অনেকে আবার দেশেও আছেন, হয়তো নিজ এলাকায় থাকে না, যার কারণে আসলে বাইরের লোকেরা যাই মনে করুক, এই এলাকা আপাতত পুরোপুরি শান্ত। তবে 16 জুলাই যে ঘটনা ছিল তারপরের থেকে কয়েকদিন কারফিউ ছিল, এবং ওই সময় আসলে গোপালগঞ্জ যথেষ্ট উত্তপ্ত ছিল ওই 3-4 দিনই। এর আগে পরে আসলে গোপালগঞ্জ সবসময় শান্ত ছিল। এছাড়াও সরকার পতনের পরে 8 তারিখে 8ই আগস্ট 2024 ওই দিনে এখানে খুব বড় আকারে কিছু মানে শোডাউন হয়েছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। স্থানীয় যারা একটু আবেগপ্রবণ তারা এই কাজটি করেছিলেন। যাই হোক, আমরা শহরের শেষ প্রান্তে চলে এসেছি। আগেও বলেছি গোপালগঞ্জ ছোট্ট একটি শহর, এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে খুব বেশি সময় লাগে না। এখন আমরা বেদগ্রামে, অর্থাৎ যে ঢাকা খুলনা যে মহাসড়ক, যে পদ্মা সেতুর হয়ে আমরা মাওয়া হয়ে যে রাস্তায় যাই, সেই রোডে আমরা পৌঁছে গেছি। এটা বেদগ্রাম। অতএব আজকে যে আপনাদের সাথে দেখানোর যে ইচ্ছাটা ছিল যে আমরা গোপালগঞ্জ কেমন আছে, সেটা একটা সুপ্রিয় বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের এই গোপালগঞ্জ শহর ভ্রমণের চিত্র। আমরা আসলে চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে গোপালগঞ্জ কেমন আছে, গোপালগঞ্জবাসী কেমন আছে, এখানকার জীবনযাত্রার মান কীরকম আছে। আর এই 16 জুলাইয়ের পরবর্তীতে আমরা আসলে কেমন আছি এই এলাকায়। গুজবে কান দিবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ইউটিউব চ্যানেল, এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও যে কমেন্টস আছে, কমেন্টসে আপনারা জানতে চেতে পারেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।